ওখান থেকেই কন্টিনিউ করব। লাস্ট ক্লাসে আমরা গ্রুপ ডেটা নিয়ে কিছু ডিসকাস করেছিলাম, যে গ্রুপ ডেটার ক্লাস বাউন্ডারিজ কিভাবে বের করে, রাইট? লাস্ট যে টপিকটা পড়েছিলাম, দেখো সবাই, আমরা গ্রুপ ডেটার বাউন্ডারি বের করা। তোমাদের বলেছিলাম অল ক্যালকুলেশনস শুড বি ডান বাই ইউজিং বাউন্ডারিজ, রাইট? আর লিমিট আর বাউন্ডারি কখন সেম হয়? যখন আমাদের গ্যাপ থাকে না। আর যখন গ্যাপ থাকে তখন লিমিট আর বাউন্ডারি ডিফারেন্ট হয়। আর লিমিট বাউন্ডারি ডিফারেন্ট হওয়া না হওয়া এটা আমাদের কাছে ম্যাটার করে কেন? বিকজ উই ডু অল দ্য ক্যালকুলেশনস বাই ইউজিং বাউন্ডারিজ। বাট তোমাদের আমি বলেছিলাম যে এই ওয়ার্কবুকটা করার জন্য আমার শুধু মিড পয়েন্ট লাগবে, মিড পয়েন্ট বের করা লাগবে। আর মিড পয়েন্ট বের করার জন্য আমরা লিমিট ইউজ করতে পারবো, আনলেস এই কথাটা লাস্ট ক্লাসে বলিনি, আনলেস ইউ হ্যাভ দিস প্রবলেম ইন ইউর সাম। আমার কথাটা ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। বাউন্ডারি দিয়ে সব ক্যালকুলেশন করতে হয়, দ্যাট ইজ দ্য নর্ম। বাট আমাদের এই ওয়ার্কবুকটা করার জন্য আমরা মিড পয়েন্ট লাগবে। আর মিড পয়েন্ট বের করার জন্য অ্যাকচুয়াল ফর্মুলা কি? আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2, বাউন্ডারি। বাট আমরা লিমিট দিয়েও এই কাজটা করতে পারবো মোস্ট অফ দ্য টাইমস, আনলেস ইউ ফেস দিস প্রবলেম। এটা কি প্রবলেম? এটা হচ্ছে নেগেটিভ বাউন্ডারির প্রবলেম। এখানে তুমি সিচুয়েশনটা খেয়াল করো, আমি আগে বুঝাই, তারপর তোমরা নোটটা লিখবা। দেখো এখানে আমি যে গ্রুপটা লিখেছি, এখানে 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 50। গট ইট স্যার? এখন এখানে কি গ্যাপ আছে? গ্যাপ আছে না? তার মানে ইউ নিড টু ফাইন্ড দ্য বাউন্ডারিজ। আর বাউন্ডারি বের করার সিস্টেম কি? লাস্ট ক্লাসে শিখেছি গ্যাপ ডিভাইডেড বাই 2। তো গ্যাপ ডিভাইডেড বাই 2 কত? বলো। 0.5। আর 0.5 লোয়ার থেকে আমরা মাইনাস করি, আপারের সাথে অ্যাড করি। তাহলে দেখো কি আসবে এখানে? আমরা এখানে কি পাবো? -0.5 টু 10.5। তারপর এটা কত হবে বলো? 0.5 মাইনাস করবো লোয়ারের সাথে টু গেট 20.5। তারপর 50.5। এখানে তুমি খেয়াল করে দেখো যে একটা নেগেটিভ বাউন্ডারি চলে আসছে না? নেগেটিভ বাউন্ডারি আসলে রুলটা হচ্ছে, তুমি নেগেটিভ বাউন্ডারি আসার সাথে সাথে ইউ উইল লুক এট দ্য ভ্যারিয়েবল। ইফ দ্য ভ্যারিয়েবল অ্যালাউজ নেগেটিভ ভ্যালুস, কিপ ইট অ্যাজ ইট ইজ। আর যদি নেগেটিভ ও অ্যালাউ না করে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। এইচ, এটা কি নেগেটিভ হইতে পারে? পারে না। তার মানে এইচ যে ভ্যারিয়েবলটা, ইট ডাজন্ট অ্যালাউ নেগেটিভ ভ্যালুস। এমন একটা ভ্যারিয়েবল বলতে পারো যে নেগেটিভ ভ্যালু অ্যালাউ করে? টেম্পারেচার। ভেরি গুড, টেম্পারেচার। এটা যদি টেম্পারেচার হইতো তাহলে নেগেটিভ আসতো, সমস্যা নেই, এভাবেই আমরা রেখে দিতাম। বাট এইচ, ইট ডাজন্ট অ্যালাউ নেগেটিভ ভ্যালু। সো আমরা এখানে একটু একটা এক্সট্রা কাজ করতে হবে। এই নেগেটিভ ভ্যালু রাখা যাবে না। এক্সট্রা কাজটা কি? খুব সিম্পল। এই যে নেগেটিভ ভ্যালুটাকে তার করেসপন্ডিং যে বাউন্ডারি, সেটা দিয়ে রিপ্লেস করে দিব। মোস্ট অফ দ্য টাইম এটা 0ই হয়। কথা কি বোঝা গেল স্যার? তাহলে এখানে কে আসবে? এখানে আমাদের এই জায়গায় চলে আসবে 0। তাহলে এবার তুমি একটু চিন্তা করে দেখো, তুমি মিড পয়েন্ট বের করতেছো। তুমি যদি এইটা দিয়ে মিড পয়েন্ট বের করতে, মিড পয়েন্ট কত আসতো? 5। এখন কত আসবে? 5 আসবে? অবভিয়াসলি নট। তো দিস ইজ দ্য স্পেশাল কেস যখন আমরা মিড পয়েন্ট লিমিট দিয়ে বের করতে পারবো না। কখন? when you will get negative boundary after doing the continuity correction. কথাটা কি বোঝা গেছে স্যার? আমি পুরো জিনিসটা আবার একটু সামারাইজ করি। গ্রুপ ডেটা তোমার নিয়ে যখন কাজ, আমাদের এই ওয়ার্কবুকে বা এই সিলেবাসে, এই কন্টেন্টে আমাদের যখন মিড পয়েন্ট বের করতে বলবে, আমরা মোস্ট অফ দ্য টাইম লিমিট দিয়ে কাজ করব। একটু দেখে নিব যে কন্টিনিউটি কারেকশন করলে কি নেগেটিভ আসে কিনা। নেগেটিভ আসার যদি চান্স থাকে, তাহলে আর লিমিট নিয়ে তুমি মিড পয়েন্ট বের করবা না, সবগুলো বাউন্ডারি বের করবা, দেন এইখান থেকে তুমি মিড পয়েন্টটা বের করবা। সবাই কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? আর নেগেটিভ বাউন্ডারি আসলে কনসেপ্টটা কি? যদি নেগেটিভ ভ্যালু আসে, সাথে সাথে তুমি ভ্যারিয়েবলের দিকে তাকাবা। যদি দেখো ভ্যারিয়েবলটা নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করে, কিপ ইট অ্যাজ ইট ইজ। আর যদি দেখো যে না, ও নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করে না,
তাহলে ওই নেগেটিভ ভ্যালুর জায়গায় আমরা একটা তার করেসপন্ডিং লিমিটটা দিয়ে দিই। দ্যাট ইজ দ্য রুল। এটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আমরা নেক্সট ওয়ার্কবুকে হিস্টোগ্রাম করব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ করব, তখন এখানেও দুই একটা সামে লাগতে পারে, আমার ওয়ার্কবুকে আছে এরকম দুই একটা সাম। কথা বুঝতে পেরেছো সবাই? এবার তোমরা এটা একটু নোট ডাউন করে নাও, যে কথাগুলো আমি বলছি সেগুলো এখানে লেখা আছে। নেগেটিভ বাউন্ডারি, সামটাইমস while doing continuity correction the boundary will become negative. If the variable allows negative values, the negative boundary will exist. Or if the variable does not allow negative value, the negative boundary will be replaced by the corresponding limit. পুরো কনসেপ্টটা কি বুঝা গেছে স্যার? কোনো কনফিউশন আছে কারণ? গুড, প্লিজ নোট ইট ডাউন গাইস। তো অনেক স্টুডেন্ট এখনো জিজ্ঞেস করে যে স্যার আমরা কি তাহলে গ্রুপ ডেটা পাওয়ার পরে যদি গ্যাপ থাকে বাউন্ডারিজ গুলো বের করে নিব? না, যদি দেখো যে শুধু মিন বের করতে বলছে গ্রুপ ডেটায়, বাউন্ডারি দরকার নাই, তুমি লিমিট দিয়েই কি মিড পয়েন্ট বের করতে পারবা। বাট একটু চেক করে নিবা যে নেগেটিভ আসে কিনা। চেক করার তো কোনো ব্যাপার না, প্রথমটা দেখলেই তো বোঝা যায় নাকি যে নেগেটিভ বাউন্ডারি আসবে কি আসবে না, রাইট? তো এটা একটু চেক করে নিবা, দ্যাটস ইট। এরপরে আমাদের যে কন্টেন্টটা সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু ক্লাস। এখানে দেখো আমার যে গ্রুপ ডেটাটা, এটার মধ্যে একটা ক্লাস দেখা যাচ্ছে যেটা আসলে কোনো ক্লাস না, একটা সিঙ্গেল ভ্যালু। এটাকেই বলা হচ্ছে সিঙ্গেল ভ্যালু ক্লাস। তো গ্যাপ তো আছে নাকি? দেখো এখানে 10 থেকে 11, তারপর তোমার 10 থেকে 11, তারপর 11, তারপর 12 থেকে 15। So what is the gap here? 1, তার মানে 1 divided by 2 কত? 0.5। তো লোয়ার থেকে 0.5 মাইনাস করব, আপারের সাথে 0.5 অ্যাড করব। তাহলে 0.5 যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো? এখানে দেখো 4.5 থেকে 10.5, তাই না স্যার? আচ্ছা, এখন এর পরেরটা হচ্ছে 11। এটাই হচ্ছে স্পেশাল। যখন তুমি দেখবা সিঙ্গেল ভ্যালু ক্লাস, এটাকেই একবার ধরবা লোয়ার লিমিট, আবার এটাকেই একবার ধরবা আপার লিমিট। তো আমরা লোয়ারের সাথে কি করি? 0.5 মাইনাস করি টু গেট দ্য লোয়ার বাউন্ডারি, আর আপারের সাথে কি করি? 0.5 অ্যাড করি টু গেট দ্য আপার বাউন্ডারি। তাহলে বলো তো 11 এর এখানে লোয়ার বাউন্ডারিটা কত হবে? 10.5। এটাকে লোয়ার লিমিট ধরে 0.5 মাইনাস করব, আর আপার বাউন্ডারি কত হবে? 11.5। এটাকেই আপার লিমিট ধরে 0.5 অ্যাড করে দিব। কথা বুঝতে পারলাম স্যার? এটাই স্পেশাল কেস। তাহলে কি হবে? 11.5 থেকে 50.5, দ্যাটস ইট। তাহলে স্যার সামারি হচ্ছে আমরা এই সিঙ্গেল ভ্যালু ক্লাসটাকে কিভাবে মিড পয়েন্ট এই তোমার বাউন্ডারিজ বের করবো সেটা শিখলাম। আর আমরা শিখলাম যে মিড পয়েন্ট বের করার জন্য কখন লিমিট ইউজ করা যাবে না, মনে থাকবে তো নাকি? যেমন এইখানে কি যাবে মিড পয়েন্ট বের করার জন্য লিমিট ইউজ করা যাবে? এটা তো তুমি লিমিট যদি এটা দিয়ে বের করতে চাও কিছু হবে? এটা দিয়ে মিড পয়েন্ট হবে না। তো যখন সিঙ্গেল ভ্যালু ক্লাস আর নেগেটিভ বাউন্ডারি কেস থাকবে, এই কেসগুলোতে আমরা মিড পয়েন্ট লিমিট দিয়ে বের করব না। আদারওয়াইজ কোয়েশ্চেনে যদি দেখি এই দুইটা কেস নাই, নর্মাল সিচুয়েশন, তাহলে আমরা লিমিট দিয়েই কাজ করতে পারবো, বাউন্ডারিজের দরকার হবে না। ওকে গাইজ, এখন আমরা এই তিনটা ডেটার মোড, মিডিয়ান, মিন এগুলো বের করা নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এইগুলো বের করতে যাওয়ার আগে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আমরা একটু লিখে নিব, দেন আই উইল গো ইনটু দ্যাট, মানে সলভিং সামস। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা মেজার অফ লোকেশন অথবা মেজার অফ অ্যাভারেজেস, তিন নামেই, তিনটার যে কোনো নামেই ওদেরকে ডাকা হতে পারে। মেজার অফ লোকেশন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা মেজার অফ অ্যাভারেজেস। সেন্ট্রাল টেন্ডেন্সি, লোকেশন আর অ্যাভারেজেস, এই তিনটার একই জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মোড, মিডিয়ান অ্যান্ড মিন। অ্যারিথমেটিকে যেমন আমরা অ্যাভারেজ বলতে শুধুমাত্র মিনটাকে বুঝি, স্ট্যাটিস্টিক্সে অ্যাভারেজ মানে শুধু মিন না, এখানে মোড, মিডিয়ান, মিন তিনটার যে কোনোটাই হতে পারে। কথা বুঝতে পারতেছি স্যার? টপিকটা একটু লিখি, তারপর আমি মোড, মিডিয়ান, মিন এগুলো নিয়ে কিছু জেনারেল স্টেটমেন্টস বলবো। এখন আমাদের
প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার মোড। মোড মানে হচ্ছে দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট অবজারভেশন অফ দ্য ডেটা বা মোস্ট কমন ভ্যালু অফ দ্য ডেটা বা মোস্ট কমন ভ্যালু অফ দ্য ডেটা। অনেকে বলে যে স্যার যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই মোড। না, এটা সবসময় ট্রু না। গ্রুপ ডেটায় জিনিসটা একটু ডিফারেন্ট। গ্রুপ ডেটায় এরকম বলা যায় না যে যার ফ্রিকোয়েন্সি বেশি সেটাই মোড। এই জন্য ডেফিনেশনটা একটু পলিশ ওয়েতে বলতে হবে। কি বলতে হবে? যে দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট অবজারভেশন অফ দ্য ডেটা। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট ক্যান বি ইউজ ফর বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটার কথা মনে আছে তো, যার নিউমেরিক্যাল। নেক্সট পয়েন্টটা লিখো, নট সুইটেবল ফর এ স্মল সেট অফ ডেটা। মোডটা অ্যাকচুয়ালি যখন নাম্বার অফ অবজারভেশনস অনেক বেশি থাকে এবং কিছু রিপিটেড ভ্যালু থাকে সেটার জন্যই সুইটেবল। ছোট ডেটার জন্য আসলে মোড মেজার অফ লোকেশন হিসেবে সুইটেবল না। নেক্সট পয়েন্ট হচ্ছে অনলি সুইটেবল ওয়েন ফ্রিকুয়েন্ট অবজারভেশন ইজ অফ ইন্টারেস্ট। যেমন মনে করো আমি অ্যাজ এ শু ম্যানুফ্যাকচারার আমি চাচ্ছি যে আমাদের এই ধানমন্ডি এলাকায় কোন শু সাইজটা আপনার আমার বেশি ডিমান্ড আছে, তো সেটার জন্য তোমার ডেটা কালেক্ট করে দেখলাম যে 40 সাইজ যে শুটা সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমার লাগবে। এসি ছাড়া আসবে, ফ্যান বন্ধ করে। যখন আমাদের একটা ওই ডেটাটা কেন কালেক্ট করতেছি, বিকজ আই ওয়ান্ট টু নো যে কোন অবজারভেশনটা সবচেয়ে বেশি টাইমস আসতেছে, হোয়াট ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু অফ দ্য ডেটা, তখনই মোডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে স্যার? ওকে। এরপরে আমরা চলে আসবো আরেকটা পয়েন্টে, বাই মোডাল ডেটা। কখনো কখনো তুমি দেখবা একটা ডেটার মধ্যে দুইটা মোড। মনে করো একটা ভ্যালু 10 বার আসছে, আরেকটা ভ্যালু 10 বার আসছে, সেই টাইপের ডেটাকে আমরা বলি বাই মোডাল ডেটা। ও যেমন বলতেছে স্যার বাই মডেলের জায়গায় এমনও তো হইতে পারে 5টা 6টা মোড আছে, তখন আর মোডের ভ্যালুই থাকে না। তখন মোড আমাদের কোনো কিছুর জন্যই কনসার্ন হয়ে লাভ নেই আর, তো তখন এটা ইউজলেস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো মিন। এরপরে আসো মিন। মিনের যে ডেফিনেশনটা আসলে ওর ফর্মুলা থেকেই চলে আসে, যে আমাদের ফর্মুলাটা হচ্ছে সাম অফ অবজারভেশনস বাই নাম্বার অফ অবজারভেশনস, যেটাকে আমরা ইউজুয়ালি সাম অফ এক্স বাই এন এভাবে লিখি। সিগমা এক্স মানে সাম অফ অল এক্সেস, দ্যাট মিনস সাম অফ অল অবজারভেশনস, অথবা সাম অফ এক্সএফ বাই এন। এক্সএফটা কেন আসে, কখন আসে, এগুলো নিয়ে আমি এক্সপ্লেইন করব পরে। আপাতত এটা লিখো। একটু পরেই বুঝতে পারবো আমরা যখন মানে ফ্রিকোয়েন্সি টেবিল থেকে নিয়ে কাজ করবো সেগুলো। এফ তো আমি লাস্ট ক্লাসে দেখাইছি, মনে নেই? ফ্রিকোয়েন্সি, এই যে আমাদের যেই তোমার র ডেটার ফ্রিকোয়েন্সি টেবিল ছিল, এই যে ফ্রিকোয়েন্সি টেবিল লাস্ট ক্লাসে পড়েছি। আর আপনাদের ওই আরেকটা কথা আবার একটু মনে করিয়ে দেই, কোনো কারণে যদি একটা ক্লাস মিস হয় অবশ্যই ভিডিও দেখে ক্লাসে আসতে হবে, নাহলে কিন্তু ডে বাই ডে, এখন তো খুব সিম্পল টপিকের মধ্যে আসি এগুলো। এরপরে দেখো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে মিনের। ইট ইজ ইউজড ফর কোয়ান্টিটেটিভ ডেটা। মিনটা আমরা কিসের জন্য ইউজ করি? কোয়ান্টিটেটিভ ডেটার জন্য ইউজ করি। তারপর ইট ইজ অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু কি? Is the better measure of the data when there is no extreme value in the data. এই যে পয়েন্টগুলো লিখতেছি, একটু পরে এই জিনিসগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো লিখে নাও, তারপর আমরা মিডিয়ানে আসবো। মিডল ভ্যালু অফ দ্য ডেটা when the data is ordered.
It is used for quantitative data. It is not affected by extreme value. এগুলোর মিনিংটা কি বোঝাচ্ছে, কোনটার সিগনিফিকেন্সটা কি, এখনই তোমরা বুঝতে পারবে, সো নাথিং টু ওয়ারি। আচ্ছা, এখন আমরা র ডেটার মোড মিডিয়ান মিন বের করব। এটা হচ্ছে একটা র ডেটা, সবাই কোয়েশ্চেনটা লিখো। এখন একটা র ডেটা তোমার সামনে আসবে এবং তোমাকে এখান থেকে মিডিয়ান মিন, স্পেশালি মিডিয়ান বের করতে দিবে। ইয়োর ফার্স্ট টাস্ক ইজ টু তোমার এটাকে অর্ডার করা মিডিয়ানের জন্য, অন্যগুলোর জন্য অর্ডার করার দরকার হয়, শুধু মিডিয়ানের জন্য অবশ্যই তোমাকে অর্ডার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এই ডেটাটাকে প্রথমেই অর্ডার করি। প্রথমে কোনটা আসে এখানে? 13, তারপর 22, তারপর 26 আছে দুইটা, তারপর 27, তারপর 29, 30, 32 আছে আবার দুইটা, আর হচ্ছে 48। এই তো অর্ডার করা নাকি? ওকে স্যার, একটা একটা করে যদি বলি মোট, মোট কি হবে স্যার? দুইটা আছে মোট, তাই না? একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 32, এই যে এই দুইটা। তাহলে এটা কি টাইপের ডেটা? বাইমোডাল ডেটা। ওকে গাইস, আচ্ছা এরপরে আসো মিন। মিন আমরা কিভাবে বের করা শিখেছি? সাম অফ এক্স বাই এন। সাম অফ এক্স মানে যে এগুলো হচ্ছে সব এক্স এর ভ্যালুস, তাহলে সাম অফ অল এক্সেস মানে সব এগুলোকে সাম আপ করা, আন্ডারস্টুড? তাহলে এদেরকে সাম আপ করলে ভ্যালুটা কত আসে দেখো, একটু করো সবাই, ক্যালকুলেটর নাও। তো 285। আর নাম্বার অফ অবজারভেশন, টোটাল অবজারভেশন কয়টা আছে এখানে? 10টা। সো ডিভাইডেড বাই 10, সো আই এম গেটিং 28.5। এরপরে আসো মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান মানে হচ্ছে তোমার মিডল ভ্যালু অফ দ্য ডেটা ইফ দ্য ডেটা ইজ অর্ডার্ড। এখন মিডল ভ্যালু যে কত হবে এটা কিভাবে বের করে এটা একটু শিখাচ্ছি, ভালো মতো দেখো। তো মিডিয়ান মানে হচ্ছে n বাই 2th ভ্যালু। মিডিয়ান কি? n বাই 2th ভ্যালু। তো আমাদের n কত? 10 বাই 2, দ্যাট ইজ 5th। কথাটা বুঝতে পারতেছো? আচ্ছা এবার শোনো, এই যে পজিশন অফ দ্য মিডিয়ান আমরা বের করতেছি n বাই 2 দিয়ে, এটা যদি হোল নাম্বার হয় তাহলে মনে রাখবা হোল নাম্বারটা যদি 5 আসে তাহলে 5th ভ্যালু আর 6th ভ্যালুর অ্যাভারেজ হবে মিডিয়ান, যদি হোল নাম্বার হয়। আর যদি ডেসিমাল হয় তাহলে নেক্সট ভ্যালুটা হবে উড বি মিডিয়ান। যেমন তোমার যদি আসতো 5.5 বা 5.2, তাহলে মিডিয়ান কোন ভ্যালুটা হতো? 6th ভ্যালুটা হতো মিডিয়ান। আমার কথা বুঝতে পেরেছো সবাই? তাহলে যখন আমরা n বাই 2 এর ভ্যালু হোল নাম্বার পাবো তাহলে তখন হবে ওই ভ্যালু এবং তার পরের ভ্যালুর অ্যাভারেজটা মিডিয়ান। আর যদি ডেসিমাল পাই তাহলে নেক্সট ভ্যালুটা উড বি মিডিয়ান। ক্লিয়ার গাইজ? তাহলে এখানে আমাদের মিডিয়ান কি হবে? 5th ভ্যালু প্লাস 6th ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে 5th ভ্যালু কত দেখো, এই যে অর্ডারটা দেখবা 1 2 3 4 5, 27 plus 29 by 2, that is 28. This is the median. দেখো সবাই বুঝতে পারি কিনা? এই ডেটাটা দিলাম এবং তোমাকে বললাম মোড মিডিয়ান মিন বের করো। ডু দ্যাট গাইস, করো সবাই। প্রথমে অর্ডার করে নাও, তারপর করো।
ও অর্ডার করলে কি আসে 2 3 4 ওকে তাহলে এখানে তো মোড তো ক্লিয়ার কাট বি 8 and what about the mean mean বের করার ফর্মুলা হচ্ছে আমাদের sum of x by n sum of x কত আসে 36 by 7 so it is 5.14 আচ্ছা মিডিয়ান বের করার জন্য আমরা কি করি স্যার n by 2 দেখো n by 2 কিন্তু পজিশন না অনেকে এইভাবে লেখে যে মিডিয়ান ইজ ইকুয়াল টু n by 2 নো মিডিয়ান ইজ নট n by 2 মিডিয়ান হচ্ছে n by 2 এর ভ্যালুটা কথা বোঝা যাচ্ছে স্যার তাহলে n by 2 n কত আমাদের 7 by 2 3.5 এখন এটা ডেসিমাল আসছে না আমি কি বলছি ডেসিমাল আসলেই নেক্সট ভ্যালু সো ইট উড বি দ্য ফোর্থ ভ্যালু দ্যাট ইজ কত 5 তাহলে একটা র ডেটার আমরা মোড মিডিয়ান মিন বের করতে পারলাম স্যার ওকে আচ্ছা এখন এরপরে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল গ্রুপ ডেটা এদেরও মোড মিডিয়ান মিন বের করে দেখব বাট এর আগে আমি একটু এক্সট্রিম ভ্যালু নিয়ে একটু কথা বলবো র ডেটা রিলেটেড কিছু কথা আছে তো এগুলো একবারে শেষ করে ফেলতে চাচ্ছি দেখো এক্সট্রিম ভ্যালু মানে হচ্ছে দ্য ভ্যালুজ অফ দ্য ডেটা হুইচ ইজ নট তোমার affected by extreme value আমাদের একটা পয়েন্ট লিখেছি না যে median is the better measure when extreme value is present in the data mean is the better measure when extreme value is not present in the data আচ্ছা এটা একটু লিখো এখন তাহলে এক্সট্রিম ভ্যালু জিনিসটা কি রাইট নাও এক্সট্রিম ভ্যালু হচ্ছে the value or values of the data which is unlike the overall pattern of the data মনে করো নর্মালি ভ্যালুজ গুলো যেমন এখানে তোমাদের মনে করো একটা টেস্ট নিলাম তো দেখা গেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মার্ক হচ্ছে ধরো আউট অফ 50 তে ধরো 30 থেকে 40 এর মধ্যে এরকম মার্ক একটা মার্ক আসছে ধরো 50 আরেকটা মার্ক আসছে 5 তো এই যে দুইটা ভ্যালু এরা কি আনলাইক দ্য ওভারঅল প্যাটার্ন অফ দ্য ডেটা না এদেরকেই বলা হয় এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার্স ঠিক আছে স্যার এদেরকেই বলা হয় এক্সট্রিম ভ্যালু বা আউটলায়ার্স আচ্ছা আমি এখন এখানে দুইটা ডেটা লিখতেছি দেখো একটা ডেটার মধ্যে ভ্যালুস গুলো হচ্ছে 2 4 7 8 and 10 এবার আমি এই ডেটাটাকে একটু চেঞ্জ করে দেখো 2 4 7 8 ঠিক আছে 10 এর জায়গায় দিলাম 100 তাহলে এই ডেটার মধ্যে মোটামুটি সবাই তো প্যাটার্নটা একই রকম বাট এই ডেটার মধ্যে 100 is a bit মানে different extreme value বা outlier which is unlike the overall pattern of the data which is unlike the overall pattern of the data আমি এই দুইটা ডেটার মিন আর মিডিয়ান বের করতে বলি একটু বের করো এই দুইটা ডেটার মিন কত আসছে দুইটাতেই সেম আচ্ছা ফার্স্ট ওয়ানে 6.2 সেকেন্ডটাতে বাট মিডিয়ান কি দুইটারই সেম এবার দেখো একটা ডেটায় এক্সট্রিম ভ্যালু 9 মিডিয়ান 7 আরেকটা ডেটা এক্সট্রিম ভ্যালু আছে স্টিল মিডিয়ান 7 তুমি এবার লাস্ট পেজে দিয়ে দেখো মিডিয়ান রিলেটেড যে পয়েন্টগুলো লিখেছো সেখানে লিখেছিলা মিডিয়ান ইজ নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু এখন বোঝা যায় এখানে এক্সট্রিম ভ্যালু নাই মিডিয়ান 7 এখানে এক্সট্রিম ভ্যালু আছে তারপরও মিডিয়ান 7 সো এক্সট্রিম ভ্যালুর জন্য মিডিয়ান চেঞ্জ হচ্ছে না কথা কি বোঝা গেল সেজন্য আমরা লিখেছি মিডিয়ান ইজ নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু এখানে মিন ছিল 6.2 আর যখন এক্সট্রিম ভ্যালু চলে আসতো তখন মিনটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সেজন্য তুমি দেখো মিনের রিলেটেড যে পয়েন্টস গুলো লিখেছো ওখানে লেখা আছে যে মিন ইজ অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু এখন বোঝা যাচ্ছে পয়েন্টগুলো এবার
তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই দুইটা ডেটার জন্য কোনটা বেটার মেজার, অ্যাভারেজ হিসেবে তো মোড মিডিয়ান মিন তিনটাই আছে, আমি কোনটাকে আমার ডেটার জন্য প্রপার রিপ্রেজেন্টেশন মনে করব? যেমন তুমি একটা ডেটা কালেক্ট করার পরে মোড মিডিয়ান মিন বা মিন মিডিয়ান দুইটাই বের করছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই তোমার ডেটার এভারেজ কত? এখন তুমি মিন বলবা নাকি মিডিয়ান বলবা, এটা ডিপেন্ড করবে কোন ভ্যালুটা তোমার ডেটাটাকে বেটার রিপ্রেজেন্ট করতেছে। কথা বোঝা যাচ্ছে স্যার? তো এটার জন্য যে রুল সেটা হচ্ছে when there is extreme value in the data, median is the better measure. দেখো কেন এটা বেটার মেজার আমি বলি। তুমি যদি বলো স্যার এই ডেটার মিন 24.2, তুমি আমাকে এসে বললো যে স্যার এই ডেটার আমার অ্যাভারেজ 24.2, তা আমার মাথায় কি আসবে যে সবগুলো ভ্যালু মোটামুটি 24 এর আশেপাশে আছে। আসলে কি তাই? তা তো না। তাহলে ও কি ডেটাটাকে রং রিপ্রেজেন্ট করতেছে না, রংলি? বাট আমি যদি বলি যে মিডিয়ান, তুমি আইসা বললা যে স্যার অ্যাভারেজ হচ্ছে 7, তার মানে মোস্ট অফ দ্য অবজারভেশন ইজ ক্লোজ টু 7 and right it is except one value. তাহলে দুইটার মধ্যে কোনটা ডেটাটাকে বেটার রিপ্রেজেন্ট করতেছে এই কেসে, মিন নাকি মিডিয়ান? মিডিয়ান। সেজন্য আমরা লিখেছি দেখো মিডিয়ান ইজ দ্য বেটার মেজার when extreme value is present in the data. মোড আমরা এখানে ক্যালকুলেশনে আনতেছি না, কারণ মোডটাকে আমরা আপাতত মাথায় রাখবো যেটা কোয়ালিটেটিভ ডেটার জন্য বেটার। স্যার যে স্যার আমরা এক্সট্রিম ভ্যালুটাকে ডিসকার্ড করে দিলাম, তারপর ক্যালকুলেশন করলাম কোনো একটা অবজারভেশনকে, তো আমরা মানে এইখানে ব্যাপারটা হইতেছে কি যে আমরা এখন যেটা শিখতেছি ওভারঅল স্ট্যাটিস্টিক্সে স্ট্যাটিস্টিয়ানরা এভাবেই কাজ করে। আমি আর তুমি নতুন কোনো থিওরি দেওয়ার মতো অবস্থা এখন নাই। ইনশাল্লাহ তুমি পারবা যখন পিএইচডি টিএইচডি করবা, তারপরে তখন নতুন কিছু ডেভেলপ করে। নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমার যখন এক্সট্রিম ভ্যালু নাই তখন আমাদের মিন আর মিডিয়ানের মধ্যে বেটার মেজার হচ্ছে মিন। কেন? কারণ দেখো মিডিয়ান তোমাকে অ্যাকচুয়ালি ওর পজিশন থেকে ভ্যালুটা দেয়, আর মিন যখন ক্যালকুলেশন করে তখন কিন্তু প্রতিটা ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করে। দেখো মিনের যে ক্যালকুলেশনটা এটার মধ্যে কি প্রতিটা ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশনটা করি না, বাট মিডিয়ান বের করার সময় কি আমরা প্রতিটা ভ্যালুকে কাউন্ট করি? আমরা শুধু মিডল ভ্যালুটাকে কাউন্ট করি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার পরে। সো এখানে যদি এক্সট্রিম ভ্যালু না থাকে তাহলে মিন ইজ দ্য বেটার মেজার বিকজ ইট ইউজেস অল দ্য অবজারভেশনস ফর ইটস ক্যালকুলেশন। এটা লিখবো আমরা একটু যে ইন দিস কেস no extreme value, so mean is the better measure as it involves all observations. তোমাকে কোন একটা ডেটা দিয়ে তোমাকে বলবে মিন আর মিডিয়ান বের করো, বের করার পরে তোমাকে বলবে যে লেখো কোনটা বেটার মেজার এবং কেন। তো এরকম কেস থাকলে তুমি লিখবা যে মিন ইজ দ্য বেটার মেজার, কেন? বিকজ দেয়ার ইজ নো এক্সট্রিম ভ্যালু ইন দিস ডেটা। আর এই কেসে তুমি লিখবা মিডিয়ান ইজ দ্য বেটার মেজার বিকজ তোমার extreme value is present in the data. Very good question. Yes sir, is there any way to identify the extreme value or outlier? এখানে তো খুব ইজিলি বোঝা যাচ্ছে, বাট আসলে কি কোনো ডিভাইস আছে বা মেকানিজম আছে যেটা দিয়ে বের করা যায়? আছে, বাট সেটা আমরা শিখবো যখন আমরা বক্স অ্যান্ড হুইস্কার প্লট করব, তখন আমাদের নেক্সট ওয়ার্কবুক there is a formula যেটা করব, এটা হচ্ছে combined mean. It is our last topic today. কম্বাইন্ড মিন মানে হচ্ছে দুইটা ডেটা, একটা ডেটার মিন দেওয়া আছে আরেকটা ডেটার মিন দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে দুইটা ডেটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা কম্বাইন্ড মিন কিভাবে পাবো বা কি হবে সেটা বের করা। এটা বের করার ওয়ে হচ্ছে আমরা সিম্পলি চিন্তা করি, মনে করো একটা টেস্টের স্কোর তোমাদের এখানে, মনে করো বয়েজদের মার্কস গার্লসদের মার্কস, অ্যাভারেজ দা মিন দেওয়া আছে, মনে করো বয়েজরা যে অ্যাভারেজ সেটা মনে করো 70, গার্লসদের অ্যাভারেজ ধরো 80। এখন আমরা যদি কম্বাইন করি তাহলে ওভারঅল আমার মিনটা কত সেটা বের করতে বলতেছি। সেটা বের করার জন্য আমরা যেটা করব, দেখো
তোমার কাছে যদি সাম অফ অল অবজারভেশনস ফর দ্য বয়েজ হয় আজ থাকে আর সাম অফ অল অবজারভেশনস ফর দ্য গার্লস থাকে, তাহলে তোমাকে আমি এখন জিজ্ঞেস করি যদি হোয়াট ইজ দ্য সাম অফ অল অবজারভেশনস হিয়ার, তাহলে তুমি কি এই দুইটা সাম অফ এক্স অ্যাড করে দিলে হয়ে যাবে না? তার মানে জিনিসটা হচ্ছে কি সাম অফ এক্স ফর ডেটা 1 আর সাম অফ এক্স ফর ডেটা 2 এই দুইটা যদি অ্যাড করি তাহলে আমরা সাম অফ এক্স ফর দ্য কম্বাইন্ড ডেটা পেয়ে যাব। অনেকে আবার মনে করে কি যে ডেটা 1 এর মিন মনে করো 5, ডেটা 2 এর মিন হচ্ছে ধরো 6, তো কম্বাইন্ড মিন কত হবে 5 + 6 / 2। এরকম কোনো ফর্মুলা নেই। কথা বুঝতে পারতেছি স্যার? এরকম কোনো ফর্মুলা নাই। তাহলে কম্বাইন্ড মিন বের করার জন্য আই নিড দ্য কম্বাইন্ড সাম অফ এক্স অ্যান্ড আই নিড দ্য কম্বাইন্ড অবজারভেশন। মনে করো বয়েজদের মধ্যে নাম্বার অফ অবজারভেশনস বা নাম্বার অফ বয়েজ হচ্ছে ধরো 100, গার্লসদের মধ্যে তাদের নাম্বারটা হচ্ছে ধরো 70, তাহলে টোটাল কত হইল 170, 100 + 70। বুঝছি সবাই? তো আমার এখানে যে ডেটাটা দেওয়া ডেটা 1 এর মিন আর এন দেওয়া, ডেটা 2 এর মিন আর এন দেওয়া, দেখো তো আমরা ফর্মুলা দিয়ে এইটার সাম অফ এক্স বের করতে পারবো ডেটা 1 এর, স্যার ডেটা 1 এর সাম অফ এক্স বের করতে পারবো না? ঠিক একইভাবে ডেটা 2 এর সাম অফ এক্স বের করতে পারবো না? দুইটা সাম অফ এক্স অ্যাড করলে আমরা কি পাবো? কম্বাইন্ড সাম অফ এক্স। সো কম্বাইন্ড সাম অফ এক্স ডিভাইডেড বাই টোটাল কত এন, 80 + 60 140, দ্যাট উড বি আওয়ার। কথাটা বোঝা গেল স্যার? তাহলে কম্বাইন্ড মিনের ফর্মুলা কি? সাম অফ এক্স কম্বাইন্ড বাই এন কম্বাইন্ড, সাম অফ এক্স কম্বাইন্ড বাই এন কম্বাইন্ড। আসো আমরা এই সামটা করি একটু। তাহলে প্রথম ডেটা 1 এর জন্য আমরা যদি ফর্মুলা লিখি, মানে আমাদের কম্বাইন্ড মিনের ফর্মুলাটা হচ্ছে সাম অফ এক্স কম্বাইন্ড বাই এন কম্বাইন্ড। এখন এটা হবে আনসার, বাট এই ভ্যালুগুলো আমি কোত্থেকে পাইছি? এগুলো তো বের করতে হবে। এই ভ্যালু, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, আমি আগেই দেখালাম। 9, এটার ভ্যালু কি দেওয়া আছে? না, এটা আমরা বের করেছি 98911800। এনসি এটা আমরা বের করেছি কিভাবে? দুইটা এন অ্যাড করে। তো এই বের করাগুলো এখন দেখি কিভাবে বের করলাম আমরা। ডেটা 1 এক্স বার হচ্ছে সাম অফ এক্স বাই এন। ডেটা 1 এর জন্য সাম অফ এক্স কত দেওয়া? সরি, সাম অফ এক্স তো বের করবো, এন দেওয়া 60, এক্স বার দেওয়া 650। তাহলে এখান থেকে দেখো সাম অফ এক্স কত আসে। হোয়াট ইজ দ্য সাম অফ এক্স? $39,000। ঠিক একইভাবে আমরা ডেটা 2 এর জন্য ফর্মুলাটা লিখি। ডেটা 2 এর জন্য আমরা এখন এক্স বার কত দাও আমাদের? এই যে 660 আর এন হচ্ছে 80। তাহলে 660, তাহলে এখানে সাম অফ এক্স কত আসে? সাম অফ এক্স কত আসে? 52,800। তাহলে সাম অফ এক্স কম্বাইন্ড কিভাবে বের করব? সাম অফ এক্স কম্বাইন্ড কিভাবে বের করব? দুইটা অ্যাড করলে যেটা আসে কত আসে দেখো, এই যে এটা আসবে 91800। ওকে স্যার? আর এন তো হচ্ছে আমাদের দুইটা অ্যাড করলে এন কম্বাইন্ডও পেয়ে গেল। এগুলো বের করার পরে তারপর বেসিক্যালি আমরা এই কাজটা করেছি। এরপরে যেমন এইখানে সাম অফ এক্স কম্বাইন্ডের ভ্যালু বসাইছি 91800 আর এন কম্বাইন্ডের ভ্যালু বসাইছি 140। তাহলে এখান থেকে আসে আমার 656। দেখো পুরো কনসেপ্টটা বোঝা যায় কিনা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ? তাহলে কম্বাইন্ড মিন বের করার জন্য আমরা ডেটা 1 এর সাম অফ এক্স, ডেটা 2 এর সাম অফ এক্স অ্যাড করব টু গেট দ্য সাম অফ এক্স কম্বাইন্ড। n ফর ডেটা 1, n ফর ডেটা 2 অ্যাড করব টু গেট দ্য n ফর দ্য কম্বাইন্ড ডেটা, তারপর ডিভাইড করে আমরা কম্বাইন্ড মিনটা পেয়ে যাব। তোমরা জাস্ট বাসায় এই সামটা একটু করবে, এটার আনসারটা লেখা আছে দেখো 6.84 আসবে। কম্বাইন্ড মিন বের করো, এটা একটু লিখে রাখতে পারো।